শ্বাস প্রশ্বাস চলছে মৃদু, দিচ্ছে কাঁটা শরীর জুড়ে। হঠাৎ করে কান্নার আওয়াজ, কেমন যেন বিশ্রী সুরে। দমকা হাওয়ায় নিভল বাতি, খুলল ঘরের দরজা। গা ছমছম আমেজ থাকুক, শুরু হোক ভূত চর্চা। চারিদিকে পিন পতন, নিস্তব্ধতা। কালো অন্ধকার যেন গিলে খেয়েছে গোটা আকাশটাকে। একটা তারাও যেন ঝিকমিক করছে না আকাশের গায়ে। এত অন্ধকার যেন অমাবস্যার রাতেও থাকে না। হঠাৎ কোথা থেকে ট্রেনের হুইসেল শোনা যায়, তীক্ষ্ণ অথচ করুণ, আর কানে বিঁধে যাওয়ার মতো শব্দ। বাতাসে কেমন একটা কেঁপে ওঠার মতো ঠান্ডা শিহরণ। এমন একটা দম বন্ধ করা রাত খুব কমই আসে। অর্জুন হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছে, আর তার হাতের মুঠোয় ধরা রয়েছে এক মহিলার চুলের মুঠি। মহিলাকে প্রায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হচ্ছে। তার শরীরের গঠন, পেটের স্ফীত অঞ্চল দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে সে গর্ভবতী। মুখমণ্ডল ফ্যাকাশে, চোখ দুটো আতঙ্কে ভরা, কাঁপছে, যেন ভয়ঙ্কর তৃষ্ণা পেয়েছে। বড্ড অসহায় লাগছে, প্রচন্ড যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে যেন। চুলের মুঠিতে টান লেগে যেন চোখ দুটো ঢেলে বেরিয়ে আসতে চাইছে। গলার কাছ থেকে একটা মাংসপিণ্ড যেন ঝুলে পড়েছে। প্রচন্ড অসহায় অবস্থায় চিৎকার করতে চেয়েও ঠিক চিৎকারটা ঠিক করে বেরিয়ে আসতে পারছে না। পরিবর্তে একটা কোঙানির মতো শব্দ হচ্ছে। ছেড়ে দাও আমায়। মহিলার কণ্ঠ কেঁপে ওঠে, প্রচন্ড অসহায় আর কাতর আর্তনাদে বুকের ভেতরটা যেন দুমড়ে মুচড়ে যাচ্ছে। তোমায় বাঁচতে দেবে না কেউ, তোমার কোনো অধিকার নেই বাঁচার। অর্জুনের কণ্ঠ থেকে বেরিয়ে আসে এক অচেনা হিংস্র গলা। মহিলা কেঁদে ওঠে, করুণ স্বরে কাঁদতে কাঁদতে বলে, আমার বাচ্চাটার কিছু করো না, দয়া করো আমার। আমি শুধু শুধু জল চাই, শুধু এক ফোঁটা জল। অর্জুনের বুকের ভেতরটা কেমন ধক ধক করে ওঠে, কিন্তু তার হাত যেন নিজের নিয়ন্ত্রণে নেই। সে টেনে নিয়ে যায় মহিলাকে রেললাইনের ধারে। শরীরে যেন এক পাশবিক শক্তি এসে ভর করেছে অর্জুনকে। চারিপাশে অন্ধকার, কেবল দূরের ট্রেনের আলো ক্রমশ এগিয়ে আসছে। মহিলার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে। সে হাঁটু গেড়ে বসে পড়ে, হাত বাড়ায় অর্জুনের দিকে। অর্জুন কেমন একটা অচেনা ক্রোধে ফেটে পড়ে। জল নয়, জল নয়, তোর মৃত্যুর প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে ভয়ানক শব্দে ট্রেন চলে আসে। অন্ধকার ভেদ করে সাদা আলো ছুঁয়ে যায় মহিলার মুখ। হঠাৎ তার চোখ দুটো একেবারে সোজা অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তুই 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 অনুশোচনা করবি একদিন।
তুই তুই একদিন নিশ্চয়ই তোর কর্মফল ভোগ করবি, দেখে নিস। এই আমি বলে যাচ্ছি। বজ্রপাতের মতো ভেঙে পড়ার শব্দটা বারবার যেন আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে থাকে। অর্জুন হঠাৎ চমকে উঠে বসে পড়ে। বুক ধরফর করছে, শরীর ভিজে গেছে ঘামে, নিঃশ্বাস যেন বুক ফাটিয়ে বেরিয়ে আসতে চাইছে। কপাল থেকে ফোঁটা ফোঁটা ঘাম গড়িয়ে পড়ছে বিছানায়। পাশ থেকে স্ত্রীর ঘুম ভেঙে যায়। বাইরে তখন প্রবল বর্ষণ। অর্জুন, অর্জুন, কি কি হয়েছে তোমার? শর্মিষ্ঠার গলায় আতঙ্কের ছাপ স্পষ্ট। সে হাত বাড়িয়ে অর্জুনের কপালে হাত রাখে। অর্জুন জোরে জোরে নিঃশ্বাস ফেলে। আবার আবার সেই স্বপ্ন, একই বারবার। আমি আমি কেন বারবার এই স্বপ্ন দেখছি? আমি তো নিজেও জানি না। আবার আবার কি স্বপ্ন দেখলে তুমি? আবার আবার কি রেল লাইন? আবার সেই মহিলা? হ্যাঁ, একটা গর্ভবতী মহিলা। সে আমাকে বারবার জল চাইছে। আমি নাকি তাকে দিচ্ছি না, বরং মারতে মারতে রেল লাইনে ফেলে দিচ্ছি। আর আর তার চুলের মুঠিটা আমার আমার হাতে ধরা। আমি তাকে টানতে টানতে স্টেশনে নিয়ে যাচ্ছি। সেই গর্ভবতী মহিলা বারবার অনুনয় বিনয় করছে নিজেকে ছাড়ানোর জন্য। তবু আমি তাকে ছাড়ছি না। কেমন যেন একটা দানব ভর করেছে আমার শরীরে। গর্ভবতী মহিলা? অর্জুন, তুমি এসব কেমন স্বপ্ন দেখছো? তোমার স্বপ্নে এসব কেন আসছে? এমনটা তো হওয়ার কথা নয়। জানি না শর্মিষ্ঠা, জানি না। আমি নিজেই নিজেকে চিনতে পারছি না। স্বপ্নে মনে হয় আমি যেন অন্য কেউ, যেন আমি নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারছি না। শোনো, তুমি গত কয়েক মাস ধরে না খুব টেনশনে আছো। ব্যাংকের চাপ, নতুন জায়গায় ট্রান্সফার, এসব শুনে তোমার মন চঞ্চল হয়ে আছে। আর আর আমি তো এখন প্রেগনেন্ট। তুমি এইসব নিয়েই চিন্তায় আছো, তাই এমন স্বপ্ন দেখছো। অর্জুন স্ত্রীর মুখের দিকে তাকায়। কোমল আলোয় শর্মিষ্ঠার চেহারা ফ্যাকাশে হলেও মায়াবী। তার চোখ দুটোতে ভয়ও আছে, আবার ভালোবাসার স্নেহও রয়েছে তার চোখে মুখে। অর্জুন হাত বাড়িয়ে তার হাতটা ধরে ফেলে। হয়তো তাই, কিন্তু স্বপ্নটা এত বাস্তব লাগে যে মনে হয় সত্যি কোথাও একটা ঘটেছে আমার সঙ্গে। কিন্তু সেই স্বপ্নে আমি কিভাবে জড়িয়ে পড়ছি শর্মিষ্ঠা, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি বেশি ভেবো না, আমি আছি তোমার পাশে। আর তুমি তো জানো, স্বপ্নে যা দেখি সেসব কি সত্যি হয় নাকি? তাই হয়তো। অর্জুন মুখোপাধ্যায় একজন ৩০ বছর বয়সী ব্রাহ্মণ যুবক। দেখতে সাধারণ, কিন্তু ব্যক্তিত্বে দৃঢ়। কলেজ পাশ করে বেরিয়েই ব্যাংকের চাকরিটা পেয়ে গেছে। মেধাবী, কর্মঠ,
ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব সামলেছে একা হাতেই। বাবা যখন মারা যান তখন ক্লাস 11। তারপর থেকে অদ্ভুত ম্যাচিওরিটি চলে আসে তার চিন্তায় ভাবনায়। খুব তাড়াতাড়ি তাকে নিজের পায়ে দাঁড়াতে হবে, অর্থনৈতিক সচ্ছলতা নিয়ে আসতে হবে তার পরিবারের জন্য। এমনটাই ছিল একমাত্র লক্ষ্য। তাই কলেজ জীবনের শুরু থেকেই সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দিল সে। প্রচণ্ড অধ্যাবসায় আর ভীষণ চেষ্টা তাকে সফলও করল। কলেজ পাশ করার পর ব্যাংকের চাকরি পেতেই তার জীবনে খানিক পরিবর্তন এলো বইকি। অর্থনৈতিক লড়াইটাই লড়তে গিয়ে জীবনে রোমাঞ্চের জন্য তেমন সময়ই ছিল না। কিন্তু তার ভালোবাসা খুঁজে পেয়েছিল শর্মিষ্ঠার মধ্যে। একই কলেজে ভর্তি হয়েছিল ওরা দুজন। শর্মিষ্ঠা প্রথম থেকেই অর্জুনের পারিবারিক অস্থিরতার কথা জানতে পারে। ভীষণভাবে পাশে থেকে সমর্থন করেছিল বন্ধু হিসেবে। তারপর কিভাবে যেন তারা বন্ধু থেকে তাদের সম্পর্কটাকে দাম্পত্যে এগিয়ে নিয়ে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। এবার আসি শর্মিষ্ঠার প্রসঙ্গে। শর্মিষ্ঠা দলুই, ডাকনাম শর্মি। নিম্নবর্ণের দলুই পরিবার থেকে আসা মেয়ে। শান্ত, স্নিগ্ধ, অথচ ভীষণ জেদি। সে অর্জুনের জীবনে আলো হয়ে আসে। তবে এই সম্পর্ক নিয়ে দুই পরিবারের কারোরই সম্মতি ছিল না। সমাজ সংস্কারের বিরুদ্ধাচরণ করে তারা বিয়ে করেছিল বছর দুয়েক আগে। তবে তাদের এই শাস্তিস্বরূপ হারাতে হয়েছে পরিবার। কেউ তাদের মেনে নেয়নি। তাই তখন থেকে তাদের দুজনের একার জীবনযুদ্ধ শুরু। শর্মিষ্ঠা এখন 6 মাসের অন্তঃসত্ত্বা। নতুন প্রাণের আশায় মুখর, তবু অজানা আশঙ্কায় দিন কাটে তার। বিশেষ করে স্বামীর এসব অদ্ভুত স্বপ্ন তাকেও আতঙ্কিত করে তুলেছে। বিছানার পাশে দাঁড়িয়ে শর্মিষ্ঠা মৃদু গলায় বলে, অর্জুন, তুমি জানো তো এই সময়ে আমারও অনেক ভয় কাজ করে মনের মধ্যে। আমাদের সন্তানকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি। তুমি যদি এমন দুঃস্বপ্ন নিয়ে ভাবতে থাকো তবে আমারও তো মন খারাপ হয়ে যায়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি শর্মি, আমাদের কিচ্ছু হবে না। আমি সব সামলে নেব। তাহলে আর এসব নিয়ে ভেবো না, ঘুমিয়ে পড়ো। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই আবার সেই কণ্ঠস্বর কানে বাজতে থাকে। একটু জল, একটু জল, শুধু একটু একটু জল। অর্জুনের বুক আবার ধকধক করে ওঠে। ঘরে ততক্ষণে অন্ধকার নেমে এসেছে। টিম টিম করে জিরো লাইটটা জ্বলছে একমাত্র। শর্মিষ্ঠা শান্ত ঘুমে আচ্ছন্ন। বড্ড ক্লান্তি লাগছে মেয়েটার মুখটা দেখে। কিন্তু অর্জুনের চোখে ঘুম নেই। সেই অপরিচিত মহিলার আর্তনাদ যেন তার কানে আর তার বুকের ভেতরে কোথাও একটা অচেনা দাগ কেটে যাচ্ছে। নির্ঘুম রাত্রি জেগে রইল অর্জুন। সকালের ডাকে হঠাৎ একটা চিঠি এলো। সাইকেলের ঘন্টার আওয়াজ শুনে অর্জুন দরজার বাইরে বেরোতেই পিয়ন চিঠিটা দিয়ে গেল। অর্জুন হাতে নিয়ে খামটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। চিঠিতে লেখা, আপনার পদোন্নতির সঙ্গে সঙ্গে আপনাকে স্থানান্তরিত করা হলো বর্ধমান জেলার কাটোয়া সংলগ্ন লক্ষ্মীপুর গ্রামে। স্টাফ সংখ্যা সীমিত। আপনি অবিলম্বে যোগদান করবেন। কেলেঙ্কারি, ট্রান্সফার? হ্যাঁ,
আবার আমার ট্রান্সফার হয়েছে শর্মী। এবার তো একেবারে প্রত্যন্ত গ্রামে, বর্ধমান জেলার লক্ষ্মীপুর। আমি যতদূর জানি জায়গাটা তো ভীষণ প্রত্যন্ত। গ্রামে এই সময়? আর আমি তো, এ বাবা, 6 মাস হয়ে গেছে। তুমি তো জানো আমি কতটা দুর্বল। ডাক্তার, এই সব কিছু সবই এখানে। এখন যদি নতুন জায়গায় যাই, ইস, আমার বেবিটা কি হবে? আমি জানি তোমার জন্য খুব কঠিন হবে এই পরিস্থিতিটা মানিয়ে ওঠা, কিন্তু চাকরিটা তো আমাদের ভরসা। এখানে থাকলে আর হয়তো চলবে না। আর যা শুনলাম ওখানে স্টাফও মাত্র 2 জন। আমার যত তাড়াতাড়ি সম্ভব ওখানে না গেলে ব্যাংকের কাজই বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে তো আবার শোকজ হতে পারে আমার। চাকরি নিয়ে তখন সংশয় তৈরি হবে। আচ্ছা, আমি প্রেগনেন্ট এটা যদি জানাও তাহলে কিছু সুযোগ সুবিধা? মনে তো হয় না, বুঝতেই তো পারছো, সরকারি ব্যাপার। যদি বা কিছু বন্দোবস্ত হয় সেটা হতে হতে আমাদের বেবি হয়ে যাবে হয়তো। কি যে করি এখন কিছুই। আমাদের সংসারটা শুরু থেকেই তো অন্যরকম ছিল অর্জুন। মনে আছে আমি যখন তোমার সঙ্গে বিয়ে করলাম তখন কারো মুখে হাসি ছিল না। সবাই বলেছিল, নিচু জাতের মেয়েকে কেন বিয়ে করলি? আমার মা বাবা সমাজের ভয়ে কিছু বলতেই পারল না। তোমার পরিবার তো একেবারেই সম্পর্ক ছিন্ন করে দিল। শর্মী, আমি জানি আমাদের বিয়েটা কারোর কাছেই গ্রহণযোগ্য ছিল না, কিন্তু আমি তো তোমাকে ভালোবেসেই বিয়ে করেছি। তুমি আমার স্ত্রী, আমার হবু সন্তানের মা। তুমি আমার পৃথিবী। ও মানুষ যাই বলুক, আমি তোমাকে কোনোভাবেই একা ছাড়ব না। কিন্তু এভাবে বারবার একা হয়ে যাওয়া খুব কষ্ট দেয় অর্জুন। আমার কেন আপনজন নেই এখানে? তুমি শুধু আমার সব কিছু। যদি গ্রামে যাই আমি পুরোপুরি নির্ভর হয়ে যাব তোমার ওপর। কত দূরে এখান থেকে সেই গ্রাম, তার উপর এখানকার মতো সুযোগ সুবিধা নিশ্চয়ই তো পাবো না। রাত বিরেতে কিছু হলে ডাক্তার ভর্তি তো পাওয়াটাই সমস্যা। তাহলে তো আরোই ভালো। আমি সব সময় তোমার পাশে থাকব। নতুন জায়গা মানিয়ে নিতে কষ্ট হবে, কিন্তু আমরা ঠিক পারবো। দেখো, তুমি আমি দুজন মিলে একসাথে থাকবো। আমাদের আমাদের বাচ্চাটা তো আসছে খুব শিগগিরই। ওর জন্য এই লড়াইটা আমাদের করতেই হবে। আর একবার ও চলে এলে দেখবে আমাদের আর একা লাগবে না। সারা দিন শুধু ওর জন্যই আমরা ব্যস্ত হয়ে পড়ব। ঠিক আছে, তোমার কথাই মানছি, কিন্তু আমার ভয় করছে অর্জুন। নতুন জায়গা কিভাবে যে মানিয়ে নেব জানি না। যা কিছু দরকারি জিনিসপত্র তাহলে আমি আজ থেকে একটু একটু করে গোছগাছ করে নিচ্ছি। তাই করো বরং, ভয় পেও না, আমি তো আছি। অবশেষে চলে এলো সেই দিন। ওরা ট্রেনে চেপে বসলো কাটোয়ার উদ্দেশ্যে। ব্যাগ ভর্তি জিনিসপত্র, শর্মিষ্ঠার মুখে ক্লান্তি, তবু চোখে একটা মিশ্র আশঙ্কা আর কৌতূহল। ট্রেনের জানলা দিয়ে নানান দৃশ্য ভেসে আসছে। সবুজে ঢাকা ধানের ক্ষেত, মাঝে মাঝে ছোট বড় 2-1টা স্টেশন, দূরে ইট পাথরের বাড়ির সারি, কোথাও বা ঘন আম গাছের বন। শর্মিষ্ঠা জানলার বাইরে তাকিয়ে মনে মনে বলল, জায়গাটা খুবই সুন্দর, কিন্তু কেন জানি না মনটা একদম ভালো লাগছে না। কেমন একটা কু গাইছে। চিন্তা করো না, নতুন জায়গায় গেলে সবারই এমনটা হয়। দেখো, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। নিকটবর্তী পূর্বস্থলী নামক ছোট্ট স্টেশনে ট্রেন থামল। ব্যাগ কাঁধে নিয়ে অর্জুন নামতেই শর্মিষ্ঠার শরীরটা কেঁপে উঠল। মাথা ঘুরে গেল তার, চোখ ঝাপসা। ও অর্জুন,
অর্জুন, আমি আমি আর দাঁড়াতে পারছি না। কি 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 হচ্ছে? কি কি হচ্ছে? শরীর শরীর খারাপ লাগছে। এ কি? কেউ আছেন? কেউ আছেন? জল জল, কেউ আছেন? দাদা আসুন না। হ্যাঁ আসুন না, আসুন না। শরীরটা অর্জুন ভয় পেয়ে চিৎকার করে লোকজন ডাকলো। কিছু আশেপাশের যাত্রীরা ছুটে এলো। হঠাৎ ভিড়ের মধ্যে একজন লোক বললেন, আমি ডাক্তার, আমাকে দেখতে দিন। ডাক্তার শর্মিষ্ঠার নাড়ি পরীক্ষা করে শান্ত গলায় বললেন, চিন্তা করার কিছুই নেই, বাচ্চা নড়াচড়া একদম ঠিক আছে, তবে ও খুব দুর্বল হয়ে রয়েছে, হয়তো দীর্ঘযাত্রার কারণে শরীর খারাপ হয়েছে, আপাতত বিশ্রাম দরকার। অর্জুন আপাতত স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডাক্তার আরও বললেন, নিয়ম করে কিন্তু এই সময় ভালো মন্দ খাওয়াতে হবে। প্রতিদিন খাবারের পরিমাণ মতো শাক, সবজি, মাছ, ডিম এসব প্রয়োজন। সময় মতো বিশ্রাম নিতে দিন। আপাতত একটা চিন্তার অবসান ঘটল। ডাক্তারবাবু আশ্বস্ত করে জানালেন তিনি লক্ষ্মীপুরের কাছেই নিজের চেম্বার করেন। অতএব এর পরবর্তী পর্যায়ে শর্মিষ্ঠার চিকিৎসার জন্য প্রয়োজনীয় যা কিছু পরামর্শ ডাক্তারবাবুর কাছ থেকে সহজেই পাওয়া যাবে। ওদিকে আস্তে আস্তে উঠে বসল শর্মিষ্ঠা। আমি ঠিক আছি অর্জুন, তুমি চিন্তা করো না। ঠিক আছো? আচ্ছা, তাহলে আমরা আস্তে আস্তে এগোই। ওইদিকে স্টেশনের বাইরে গাড়ি রয়েছে। হ্যাঁ চলো। অর্জুনের চোখে মুখে তখনও কিন্তু ভয়ের ছাপ কাটেনি। স্টেশন থেকে বেরিয়ে ইঞ্জিন চালিত ভ্যান ধরে তারা পৌঁছল লক্ষ্মীপুর গ্রামে। দিগন্ত বিস্তৃত ধান ক্ষেতের কোলে ছোট্ট গ্রামটা একেবারে ছবির মতো। চারিদিকে সবুজ বনানী, মাঝে মাঝে ছোট বড় সবুজ সবুজ গাছপালাগুলো যেন এক একটা সুন্দর পটচিত্রের মতো সাজানো। চারপাশের মাটির বাড়িগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। প্রত্যেকটি বাড়ির সামনে তুলসী গাছ, আর গ্রামের মেঠো রাস্তার আশেপাশে ছোট বড় নানান ঠাকুরের মন্দির। গ্রামের মোরাম ফেলা রাস্তাগুলো সরু সরু, ধান ক্ষেতের পাশে গলির মতো। দূরে দেখা যায় একটা প্রাচীন শিব মন্দির, যার ঘণ্টার আওয়াজ বাতাসে ভেসে আসছে। শর্মিষ্ঠা ভ্যানে চেপে ওদের আগে থেকে বলে রাখা ভাড়া বাড়িটায় যেতে যেতে অবাক চোখে গ্রামটা দেখছিল। এত সুন্দর একটা ছবির মতো গ্রাম কল্পনাই করেনি। অর্জুন, গ্রামটা খুব সুন্দর আর শান্ত, কিন্তু তাও জানো তো শরীরটা বড্ড অস্বস্তি করছে। ও তুমি চিন্তা করো না, এটা শুধু মানসিক চাপ। কিছুদিন থাকলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। দেখবে সব অভ্যস্ত হয়ে গেছে। এখানে কোনো দূষণ নেই, কোনো ঝুট ঝামেলা নেই, এত শান্ত একটা পরিবেশ। দেখবে মন একেবারে শান্ত হয়ে যাবে। পরের দিন সকালে অর্জুন নতুন অফিসে যোগ দিল। ব্যাংকের ছোট্ট শাখাটা ভাঙাচোরা বিল্ডিংয়ে, মাত্র 2 জন কর্মী। অর্জুনকে দেখে তারা স্বস্তি পেল খানিক। তাদের মধ্যে একজন এগিয়ে এসে জানালো, আপনি না এলে কাজ তো প্রায় বন্ধ হতে বসেছিল। মাত্র 2 জন মিলে কি আর গোটা গ্রামের ব্যাংক সামলানো যায়? তার উপর আবার আমার বয়স হয়েছে, বাতের ব্যথা আজকাল খুব বেশি বেড়ে গেছে, চলতে ফিরতে পারি নেকো। এত দৌড়ঝাঁপ বাপু পোষায় না। ভাগ্যি আপনি সময় মতো চলে এলেন। আচ্ছা আচ্ছা, চেষ্টা করব সব কিছু সামাল দিতে, চিন্তা করবেন না আপনারা। অফিসের কাজে ডুবে গেলেও তার মাথার ভিতর বারবার ফিরে আসছিল ফেলে আসা রাতের স্বপ্নের ছায়া আর শর্মিষ্ঠার অসুস্থ চেহারা। মনে হচ্ছিল এই গ্রাম শুধু কাজের জায়গা নয়, এর ভেতরে লুকিয়ে আছে এমন কিছু যা তার জীবন আমূল বদলে দেবে।
অর্জুন আর শর্মিষ্ঠা যে বাড়িটা ভাড়া নিয়েছে সেটা গ্রামের মূল রাস্তাটা ছেড়ে ভেতরের দিকে গেলে বড় একটা আম গাছের ছায়ার নিচে। বাড়িটা নতুন নয়, তবে একেবারে জীর্ণও নয়। দেওয়ালগুলো পাকা ইঁটের, সাদা চুনকাম করা। বড় উঠোনটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। মাঝখানে একটা টিউবওয়েল আছে। সামনে বারান্দায় দুটো বাঁশের চেয়ার রাখা, যেখানে বসে অনায়াসে গ্রামের মিঠে বাতাস উপভোগ করা যায়। ছাদের উপরে টালি দিয়ে ঢেকে রাখা হয়েছে, তবে এক আধ জায়গায় স্যাঁতসেঁতে দাগ লক্ষ্য করা যায় বইকি। জানলাগুলো কাঠের এবং কড়কড়ে শব্দ হলেও বেশ মজবুত। ভেতরে ঢুকলেই একটা বড় সড়ো বসার ঘর, পাশে রান্নাঘর, আর তার ভেতরে দুটো আলাদা আলাদা শোয়ার ঘরও রয়েছে। বাড়িটার আশেপাশে সবুজ গাছপালা, নারকেল, আম, কদম, কত কি। পিছনে ছোট্ট একটা বাঁশ ঝাড়। দিনে এগুলো সুন্দর মনে হয়, তবে রাতে হাওয়া বইলে শুকনো পাতার যে খসখস শব্দ শোনা যায়, তাতে মাঝে মাঝে মনে হয় কেউ যেন পায়ে হেঁটে যাচ্ছে। বেশ গা ছমছম করে মাঝে মাঝে। সবচেয়ে ভালো দিক হলো বাড়িটা গ্রামের একেবারে নির্জন জায়গায় নয়, কাছেই দু একটা জনবসতি রয়েছে। তবু সন্ধে নামলেই চারপাশটা ভারী শান্ত হয়ে যায়। এই এই এরম করে দেখ পদ্ম, দেখ অর্জুনের জন্য যখন আলু চচ্চড়ি রাঁধতে হবে এইভাবে সরু সরু করে কাটতে হবে। মোটা মোটা কাটলে কিন্তু ওর একদম পছন্দ হবে না, বুঝলি? ও দিদি ছাড়ো তো, এত মেপে মেপে কি রান্না হয়? আমি তো শুধু জানি আলু পেঁয়াজ কেটে কড়াইয়ে ফেলো, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করো, ব্যাস হয়ে গেল। এই এই তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? শোন, সরু সরু করে আলু কাটলে, একই রকম সাইজের আলু কাটলে সবটা একসাথে সিদ্ধ হবে, খেতেও ভালো লাগবে। আচ্ছা, অর্জুন দাদা আলু চচ্চড়ি খেতে এত ভালোবাসে? হ্যাঁ রে, পোলাও বিরিয়ানি ছেড়ে ও শুধু আলু চচ্চড়ি আর লুচি পেলেই হলো। ও তাই বুঝি? আমি তো খুব ভালো লুচি করতে পারি, আর আলু চচ্চড়িটা তো শিখেই গেলাম। এবার যখন ছোট্ট সোনাটা হবে তখন আমি লুচি আলু চচ্চড়ি করে তোমাদের খাওয়াবো। সেসব এখন অনেক দেরি, তুই তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল। আর হ্যাঁ, একদম বেশি ঝাল দিবি না কিন্তু, এই সময় আমার আবার ঝালটা ঠিক সহ্য হয় না। 18 বছর বয়স হয়নি এখনো পদ্মর। ওর নাম যেমন তেমনই স্নিগ্ধ ওর ব্যবহার। এখানে আসার পর থেকেই শরীরটা বেশ খারাপ থাকে শর্মিষ্ঠার। সর্বক্ষণের কাজের জন্য একটা মেয়ের খুব দরকার ছিল। পদ্মকে পেয়ে ভীষণ খুশি শর্মিষ্ঠা। মেয়েটা খুব মিষ্টি আর খুব কথাও শোনে, বিশ্বস্ত। গ্রামের মেয়ে বেশ সহজ সরল। অর্জুনকে একেবারে নিজের দাদার মতো ভালোবাসে। সকাল থেকে রাত পর্যন্ত ওদের ভাড়া বাড়িতেই থাকে। তারপর অর্জুন বাড়ি ফিরে এলে পদ্ম বাড়ি ফিরে যায়। শর্মিষ্ঠার একজন সঙ্গী হয়েছে, ওর সঙ্গে হেসে খেলে দিনটা বেশ কেটে যায়। পরের দিন সকাল, শর্মিষ্ঠার বাড়ির দিকে যাচ্ছিল পদ্ম। গ্রামের মোড়ে এসে থমকে দাঁড়ালো সে। সেখানে তখন অনেক লোকজনের জটলা, সবার মুখে চাপা ফিসফিসানি। পদ্ম কাছে গিয়ে যা শুনল, তাতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। শর্মিষ্ঠাদের পাড়ায় নাকি একটি লোক মারা গেছে। লোকটি সুস্থ সবল ছিল, কোনো অসুখ বিসুখ ছিল না, একাই থাকত। লোকের জমিতে দিনমজুরের কাজ করত, কিন্তু আজ সকালে তার মৃতদেহ পাওয়া গেছে নিজের বাড়ির ভেতরে। দরজাটা খোলা ছিল। পদ্ম
খবরটা শুনেই ভয় পেয়ে গেল। তার মনে হলো অর্জুন দাদা নিশ্চয়ই কিছু জানে না। তিনি তো এতক্ষণে অফিস চলে গেছেন, বাড়িতে নিশ্চয়ই দিদি একা আছেন। এই ভেবে পদ্ম আর এক মুহূর্ত দেরি করল না। সবার কথাবার্তা শুনে সে বুঝতে পারছিল হঠাৎ করে এমন একটা সুস্থ মানুষের মৃত্যুতে সবাই খুব ভয় পেয়েছে। গ্রামের লোকেদের মধ্যে একটা অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। সব ভাবনা মাথায় নিয়ে পদ্ম এক দৌড়ে শর্মিষ্ঠার বাড়ির দিকে ছুটল। ওর একটাই চিন্তা, যেন শর্মিষ্ঠা ঠিক থাকে। অফিস থেকে ফিরতে বেশ সন্ধে হয়ে যায় অর্জুনের। সূর্য পশ্চিমের আকাশে অস্ত গিয়েছে। শেষ বেলার আলো মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। চারপাশের হালকা অন্ধকার আর গাছগাছালির ছায়া এক অদ্ভুত নীরবতা তৈরি করছে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরছিল অর্জুন। হঠাৎ সামনে তার চোখ পড়ল। রাস্তার পাশে একটা শুকনো গাছের গুঁড়ির উপর বসে রয়েছেন এক বৃদ্ধা। অর্জুন তাকে এর আগে কখনো দেখেনি। বয়সের ভারে কুঁজো হয়ে যাওয়া শরীর, চামড়া কুঁচকে গেছে, কিন্তু চোখ দুটোতে কেমন একটা তীক্ষ্ণতা। অর্জুন তাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বৃদ্ধাটি হঠাৎ উঠে দাঁড়ালো। তার হাতে লাঠি ছিল, সেটা তখন কাঁপছিল। সে অর্জুনের দিকে এগিয়ে এলো, চোখ বড় বড় করে তাকিয়ে থাকলো তার দিকে। অর্জুন একটু অবাক হয়ে গেল তার এমন অদ্ভুত আচরণ দেখে। বৃদ্ধা ফিসফিস করে কিছু একটা বলতে চাইছিল, কিন্তু ভয়ে তার গলা থেকে শব্দ বের হচ্ছিল না। হঠাৎ সে যেন সম্বিত ফিরে পেল। অর্জুনের দিকে আঙুল তুলে পাগলের মতো চিৎকার করে বলে উঠল, তুই তুই কি করে এলি? তুই কি করে এলি? তার কণ্ঠে ভয়ের আরতি স্পষ্ট, যেন সে কোনো ভূত দেখেছে। অর্জুন স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়ল। বৃদ্ধাটি তখন অর্জুনের দিকে তাকিয়ে দৌড়ে পালাতে শুরু করল। সেদিকে না তাকিয়ে শুধু নিজের প্রাণ বাঁচানোর জন্য সে ছুটছিল। অর্জুন হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল। তার মনে হাজারো প্রশ্ন ভিড় করে এলো। এমন অদ্ভুত আচরণ কেন করলেন এই বৃদ্ধা? তাকে দেখে কেন এমন ভয় পেলেন? অফিস থেকে ফিরে চুপচাপ নিজের ঘরে বসেছিল অর্জুন। মনটা একটু খারাপ। কিছুক্ষণ পর পদ্ম গরম গরম ভেজিটেবল পকোড়া আর চা বানিয়ে নিয়ে এলো। অর্জুনকে দেখে তারও কেমন একটা মনের ভেতরটা করে উঠল। অর্জুন দা, তোমার জন্য ভেজ পকোড়া আর চা বানিয়েছি, এনো খেয়ে নাও। অর্জুন কিছু বলল না, শুধু একটু হাসল। প্রতিদিনের মতো আজ আর সে খুশি হয়ে কিছুই বলল না। কি হলো গো অর্জুন দা, আজ বুঝি খুব ক্লান্ত? হ্যাঁ রে, একটু ক্লান্ত। এইটুকু বলে সে চুপ করে চা খেতে লাগলো। পদ্ম কিছু না বলে চলে গেল, কারণ সে বুঝতে পারছিল অর্জুন আজ বেশ অন্যমনস্ক। শর্মিষ্ঠা দূর থেকে তাদের কথোপকথন শুনছিল এবং বুঝতে পারছিল অর্জুন কিছু একটা নিয়ে চিন্তিত। রাতে বিছানায় শুয়ে শর্মিষ্ঠা অর্জুনের দিকে পাশ ফিরে বলল, কি হয়েছে তোমার? আজ তোমাকে খুব চিন্তিত লাগছে। কই না তো, তেমন কিছু নয়। তুমি
নিশ্চয়ই আমায় কিছু বলছো না, লুকিয়ে যাচ্ছ। তোমার চোখের দিকে তাকালেই তো বুঝতে পারি আমি। অর্জুন উত্তর না দিয়ে চুপ করে থাকে। যাই বলো, গ্রামটা কিন্তু বেশ ভালো, শান্ত পরিবেশ, মনটাও আমার শান্ত হয়ে গেছে। সবই ঠিক আছে শর্মি, কিন্তু আমার যে খুব একটা ভালো ঠেকছে না। ভাবছি অফিসে বলবো ট্রান্সফার নিয়ে, যদি নতুন কোথাও ট্রান্সফার নেওয়া যায়। কেন? এত ভালো পরিবেশ, কেন চলে যাব? এখানে সবাই কত সহজ সরল, আমার তো বেশ ভালোই লাগছে। আসলে কি হয়েছে জানো, আমার না কেমন এই একটা... ছাড়ো তো সব কথা। শোনো শোনো, আচ্ছা আমাদের যখন বেবি হবে, আচ্ছা যদি ছেলে হয়, ঠিক তোমার মতো দেখতে হবে বলো? তোমার মতো মাথা গরম আর জেদি। ধুর, একদম না। আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে, তোমার মতো মিষ্টি আর শান্ত। সারাদিন আমার সঙ্গে খেলবে আর আমার কাঁধে চড়ে ঘুরে বেড়াবে। না না, ছেলে হবে আমার মনে হচ্ছে। ধুর, তুমি শুধু ছেলের কথাই ভাবো। আমার একটা মেয়ে চাই, আর তার নাম কি রাখবো সেটাও না ঠিক করে রেখেছি। শোনো, ছেলে আগে হোক, তারপর তো নাম ঠিক করবে। এই বলছি, ছেলে নয় মেয়ে। ছেলে। ওদের খুনসুটি চলতে থাকে, দুজনেই হাসাহাসি করতে থাকে। অর্জুনের মনটা একটু হলেও হালকা হয়। সে শর্মিষ্ঠাকে জড়িয়ে ধরে। এক অজানা ছায়ামূর্তি জানলার বাইরে থেকে ওদের কথাগুলো যেন কান পেতে শুনছিল। ঘরের ভেতরকার মৃদু আলোয় ওদের ভালোবাসা আর খুনসুটির দৃশ্য খোলা জানলার ফাঁক থেকে দৃশ্যমান হচ্ছিল পরিষ্কার। জানলার বাইরে তখন দাঁড়িয়েছিল এক নারী ছায়ামূর্তি। তার অবয়ব স্পষ্ট নয়, চোখ দুটো যেন জল জল করছে তার গভীর এক প্রতিহিংসার আগুনে। এক মুহূর্তের জন্য সে হাসল। সে হাসি ভয়ঙ্কর, বিকৃত। তারপর সে মিলিয়ে গেল রাতের অন্ধকারে, যেন সে কোনো অস্তিত্বই রাখল না তার। পরের দিন সকাল। শর্মিষ্ঠা বাড়ির কাজকর্ম সবে শুরু করেছে। এমন সময় পদ্ম হাঁপাতে হাঁপাতে ছুটে এলো। তার মুখে ভয়ের ছাপ স্পষ্ট। দিদি, দিদি। শর্মিষ্ঠা তাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কি রে, কি হলো, হাঁপাচ্ছিস কেন? এক দৌড়ে এসেছি জানো দিদি, এ পাড়ার ওই মোড়ের বাড়ির লোকটা মরে গেছে। কে? কে মারা গেছে? কাল রাতে ওই যে জল চাইতে আসে যে মহিলা, সে এবার এক গরিব চাষির বাড়িতে এসেছিল। আরে কোন মহিলা জল চাইতে আসে? কি বলছিসটা কি বলতো? তুমি জানো না দিদি, অর্জুন দাদা বলেনি রাত 12টার পর নাকি এক মহিলা রোজ বাড়ি বাড়ি আসছে, দরজা ধাক্কা দিয়ে জল চাইছে। কাল রাতেও এসেছিল। গ্রামের অনেকেই ওর কান্না শুনেছে, ভয়ে কেউ দরজা খোলেনি। ওই লোকটা খুলেছিল। ওর তো বউ মেয়ে বাড়ি নেই। ওর পাশের বাড়ির একজন দরজা খোলার শব্দ শুনেছিল, জানলা দিয়ে দেখেছে লাল শাড়ি পরা এক মহিলাকে ওই লোকটা জল দিল। আর তারপরে শর্মিষ্ঠা ভয়ে ভয়ে বলল, কেলেঙ্কারি, এসব কি সত্যি নাকি রে? হ্যাঁ গো দিদি, আজ সকালে ও মরে ঘরে পড়েছিল, শরীরে আঘাতের চিহ্নও নেই। লোকে বলা বলি করছে এবার নাকি যে জল দেবে সেই মরে যাবে। পদ্ম কথাগুলো বলতে বলতে কাঁপছিল। তার চোখে মুখে সেই ভয় স্পষ্ট। শর্মিষ্ঠা বুঝতে পারল এই ভয় শুধু পদ্মর নয়, পুরো গ্রামের। সে দ্রুত পদ্মকে থামিয়ে দিল। চুপ কর পদ্ম, কি সব অলক্ষণে কথা বলছিস? এসব কুসংস্কার, এসব সত্যি নয়।
না গো দিদি, কুসংস্কার নয়, এ নিশ্চয়ই কোনো ভূত বা পেতনি। শর্মিষ্ঠা ওর কথাগুলো শুনে খুব ভয় পেয়ে গেল, তবে সে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। অর্জুন সেদিন অফিস থেকে ফিরলে শর্মিষ্ঠা তাকে সব খুলে বলল, সারাদিনের ঘটনা। পদ্মর বলা প্রতিটা কথা সে অর্জুনকে জানালো। অর্জুন মনোযোগ দিয়ে সবটা শুনল। আমার খুব ভয় করছে অর্জুন। পদ্ম যা বলল সেটা যদি সত্যি হয়, তাহলে সত্যিই কি কোনো আত্মা? আরে তুমি এসব বিশ্বাস করছো? এসব কুসংস্কার। মানুষ যখন কোনো কিছুর ব্যাখ্যা খুঁজে পায় না, এরকম ভিত্তিহীন কথাবার্তা বলে আর ভয় ছড়ায় সবার মধ্যে। তুমি এসব নিয়ে একদম ভেবো না। তবু যদি এসব সত্যি হয়? দূর। শোনো, হয়তো এমনটা হতে পারে যে রাতের বেলা কেউ অসুস্থ হয়ে জল চেয়েছিল, আর সেই ভদ্রলোক দরজা খুলেছিল। পরে কোনো কারণে তার মৃত্যু হয়েছে। কাকতালীয় ব্যাপার। আর গ্রামের লোকজন এটাকে একটা ভয়ের মতন কিছু বানিয়ে দিতে চাইছে। ও নিয়ে তুমি এসব ভেবো না তো। তবে একটা কথা, যাই হোক, একটু সাবধানে থাকতে হবে। রাতের বেলা কিছু হলে হট করে দরজা খোলার দরকার নেই। আর হ্যাঁ, পদ্মকে বলে দিও যেন এসব ভুলভাল খবর আর বাড়ি বয়ে এসে না বলতে আসে। তোমার শরীরটা এমনিতেই ভালো নেই, আর এই অবস্থায় এসব শুনলে তুমি আরও ভয় পাবে যত সব। শর্মিষ্ঠা অর্জুনের কথায় আশ্বস্ত হয়ে মাথা নাড়ল, কিন্তু ওর মনের ভেতরের ভয়টা পুরোপুরি কাটল না। ও বুঝতে পারছিল অর্জুন তাকে শান্ত করার জন্য এসব বলছে ঠিকই, কিন্তু গ্রামের এই অদ্ভুত মৃত্যুটা একটা রহস্য, সেটা ঠিকই বুঝতে পারছিল। পরের দিন আবারও অর্জুনকে সেই একই রাস্তা দিয়ে অফিস থেকে ফিরতে হচ্ছিল। মনটা ওর ভারাক্রান্ত। ও জানে এই পথেই আবার সেই বৃদ্ধাটিকে দেখতে পাবে। তার ভয়টা অমূলক হয়তো ছিল না। কিছু দূর যেতেই সে দেখতে পেল সেই বৃদ্ধা আবার রাস্তার ধারে বসে আছে। অর্জুনকে দেখতেই সে উঠে দাঁড়ালো আর পালানোর চেষ্টাও করল। এবার অর্জুন আর তাকে যেতে দিল না। সেও ছুটল তার পিছু পিছু। বৃদ্ধাটি লাঠি নিয়ে দ্রুত দৌড়তে পারছিল না। অর্জুন তার কাছে সহজেই পৌঁছে তার কনুই ধরে মৃদু টান দিল। এই 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 ঠামি, পালাচ্ছ কোথায়? দাঁড়াও। আমাকে দেখে তুমি রোজ রোজ পালাও কেন গো? কি ব্যাপার বলো তো? বৃদ্ধাটি ঘুরে দাঁড়ালো। তার চোখে ভয়ের সাথে মেশানো এক অদ্ভুত হিংসাত্মক দৃষ্টি। সে অর্জুনের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল, যেন তাকে চেনার চেষ্টা করছে। তারপর তার চোখ দুটো যেন জ্বলে উঠল। আমি তোকে চিনি, আমি তোকে চিনি। সেই একই মুখ, একই চোখ, সব তো একই আছে। তুই যে একদম তারই মতো। আমি তোকে চিনি, আমি তোকে চিনি। আরে এসব তুমি কি বলছো ঠাম্মি? কার কথা বলছো? আমি তো তোমাকে চিনি না। চিনিস না? চিনিস না? মনে নেই সেই অভাগী? তাকে তুই কেমন ভাবে রেল লাইনের ধারে নিয়ে গিয়ে মেরে ফেলেছিলি? জল চেয়েছিল দিসনি? মনে নেই? কি বললে? জল চেয়েছিল? তোর দিন শেষ, তোর দিন শেষ সৌমিন্দ্র। দিন গুণ তুই, দিন গুণ। সমীন্দ্র। হাতের বাঁধনটা খানিকটা আলগা হতেই অস্বাভাবিকভাবে দৌড়ল সেই বৃদ্ধা। তারপর
অন্ধকারে পথের বাঁকে কোথায় মিলিয়ে গেল আর দেখতে পেল না অর্জুন। স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল ও। সমীন্দ্র, এই নামটা তো কোনো দিন সে শোনেনি। তার শরীরের রক্ত যেন জমাট বেঁধে গেল। এতদিন যে স্বপ্ন সে দেখত, সেটা কি তাহলে শুধুই স্বপ্ন নয়? তার মনে একটা ভয়ঙ্কর প্রশ্ন তৈরি হল। এদিকে গ্রামে একের পর এক মৃত্যু হতেই থাকে। পর পর 3 জনের এমন অস্বাভাবিক মৃত্যুতে পুরো গ্রাম জুড়ে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়। গ্রামের লোকেরা ওঝা ডেকে নিয়ে আসে, পুজো অর্চনা শুরু হয়, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হয় না। রাত হলেই ভেসে আসে কান্নার শব্দ, কখনো নারীর, কখনো পুরুষের, কখনো বা পশুর গলার স্বর শোনা যায়। গ্রামবাসীরা বুঝতে পারে না এই অশরীরী সত্তাটা আসলে কি। শুধু একটাই কথা সবার মুখে মুখে ছড়াতে থাকে, যে জল দেবে তার মৃত্যু হবে। আগে গ্রামটা স্বাভাবিক ছিল, কিন্তু হঠাৎ কি যে হলো, সবার মনে হতে থাকলো এই গ্রামের উপর নিশ্চয়ই কারো নজর লেগেছে। চিন্তিত হয়ে পড়ে গ্রামের লোকজন রাস্তায় বেরোনো কমিয়ে দিল। আজকাল সূর্য ডোবার আগেই গ্রামটা কেমন যেন নিস্তব্ধ হয়ে যায়। বিকেল গড়িয়ে তখন সন্ধে নামছে। চারপাশে একটা ঘোলাটে আবছা অন্ধকার তৈরি হচ্ছে। গ্রামে তখন প্রায় সারা শব্দ নেই। গাছপালাগুলোও যেন স্থির হয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে। সেই নিস্তব্ধ চুপচাপ গ্রামের রাস্তা দিয়ে একাই আসছিল পদ্ম। তার হাতে একটা নারকেল নাড়ুর থালা, সুন্দর ক্রশেটের কাজ করা একটা ঢাকনা দিয়ে চাপা দেওয়া রয়েছে। ওর মনটা একটা অজানা ভয়ে ছটফট করছে। প্রতিটা বাঁকে, প্রতিটা ছায়ায় ও যেন কিছু একটা দেখতে পাচ্ছিল। এক ভয়ঙ্কর নীরবতা চারপাশটাকে গ্রাস করে রেখেছে। কোনো মানুষের গলার শব্দ নেই, কোনো পাখির ডাক নেই, কোনো কুকুরের কান্নাও নেই। সব কিছু যেন নিথর, এক অদ্ভুত ভুতুড়ে পরিবেশে ঢেকে গেছে গোটা গ্রাম। হঠাৎ করেই পদ্মর ডান কানের কাছে একটা শীতল ফিসফিসানি ভেসে এলো। কেউ যেন খুব কাছে এসে তার কানে কানে বলছে, আমাকে একটু জল দেবে, আমাকে একটু জল দাও, আমাকে একটু জল দেবে। পদ্মর সারা শরীর হিম হয়ে গেল। গলার স্বরটা এতটাই করুণ আর দুর্বল যে পদ্মর গায়ের লোমগুলো খাঁড়া হয়ে উঠল। সে ভয়ে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। শুধু অন্ধকারের বুক চিরে কয়েকটা শুকনো পাতা হাওয়ায় ভেসে এসে ওর পায়ের কাছে পড়ল। পদ্ম দ্রুত পা চালাতে শুরু করল, কিন্তু যত দ্রুত সে হাঁটছিল, গলার স্বরটাও যেন তত দ্রুত তাকে অনুসরণ করছিল। এবার স্বরটা আরো পরিষ্কার, আরো করুণ শোনাতে শুরু করল। পদ্ম চোখ বন্ধ করে রাম নাম জপ করতে শুরু করল। কয়েক মুহূর্তের মধ্যেই রাম নাম চাপা পড়ে গেল এক বিকট বিভৎস হাসিতে।
শব্দটা এতটাই জোরে ছিল যে মনে হচ্ছিল কানের পর্দা ফেটে যাবে। সেই হাসির শব্দের মধ্যে একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর যেন বাজ খাই স্বরে বলতে শুরু করলো, পালাচ্ছিস? কতদিন পালিয়ে বাঁচবি? সব শেষ হয়ে যাবে, সবাইকে শেষ করে দেব। পদ্ম আর এক মুহূর্তও দাঁড়ালো না। ও সর্বশক্তি দিয়ে দৌড়তে শুরু করল। নাড়ুর থালাটা ওর হাত থেকে পড়ে ভেঙে গেল। নাড়ুগুলো ছড়িয়ে পড়ল মাটিতে। পিছনে সে শুধু হাসির প্রতিধ্বনি আর নিজের পায়ের শব্দ শুনতে পাচ্ছে, যেন একটা ছায়া তাকে অনুসরণ করছে। সে দৌড়ে শর্মিষ্ঠার বাড়ির দরজায় এসে ধাক্কা দিল, আর দরজা খুলতেই জ্ঞান হারাল। পদ্ম, নে ওঠ, জলটা খা। এবার বলতো, কি হয়েছেটা কি? এত ভয় পেয়েছিলি কেন? দাদা, আমি ঠিক শুনেছি, ওই মহিলাটা জল চাইছিল। আরে তুইও সেই এক ভয় পাচ্ছিস? সত্যি বাবা, গ্রামের এইসব উদ্ভট আলোচনা শুনে তোরও মতিভ্রম হয়েছে, তাই এসব শুনতে পাচ্ছিস আজকাল, তাই তো? দূর, এসব কিচ্ছু না। না দাদা, আমি ঠিক শুনেছি, বিশ্বাস করো আমাকে। সত্যি তোদের গ্রামটাও ভারী অদ্ভুত জানিস। আমার তো মনে হয় এখানে জোকারের ছড়াছড়ি। আমি অফিস থেকে যখন আসি জানিস, রোজ একটা বুড়ি আমাকে দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। সে আবার সেদিন আমাকে বলছে আমাকে নাকি কার মতো দেখতে। ধুর, যত সব পাগলে ভর্তি। ও মা গো, কেমন দেখতে! সাদা শাড়ি পরা, ওই যে লাঠি নিয়ে হাঁটে, ওই যে জটা বুড়ি গো। হ্যাঁ, ঠিক তাই, ওর কথাই আমি বলছি। শর্মিষ্ঠা পদ্মর কথা শুনে ভয়ে চিৎকার করে উঠল, বলল, এসব তুমি কি বলছো অর্জুন? এসব কথা তুমি আমাকে আগে বলনি কেন? আরে বাবা, অত উত্তেজিত হওয়ার কিছু নেই, চিন্তা করো না, এসবে কিছু হবে না। যত আজগুবি ব্যাপার, তুমি অত চিন্তা করো না তো। মুখে দুশ্চিন্তা না করার কথা বললেও মনে মনে অর্জুনেরও চিন্তা হতে লাগলো। ওর স্বপ্নের সঙ্গে সব কিছু যেন হুবহু মিলে যাচ্ছে। তবে কি এই গ্রামে এসে সে ভুল করল? তার নিজের জীবন নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু শর্মিষ্ঠা আর গর্ভের সন্তানকে নিয়ে চিন্তা হতে থাকে অর্জুনের। হঠাৎ মনে হলো, এই গ্রামে আসার পর থেকে ওই ভয়ঙ্কর স্বপ্নটা সে আর দেখে না। রাত তখন গভীর। শর্মিষ্ঠা নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। সারা দিনের ধকলের পর তার ঘুমটা বেশ গভীর। অর্জুন জানলার পাশে বসেছিল। গ্রামের পরিবেশ যতই শান্ত হোক না কেন, ওর ভেতরের অস্থিরতাটা একটুও কমেনি। বারবার কানে বাজছিল সেই বৃদ্ধার কথাগুলো। হঠাৎ দরজার বাইরে থেকে ক্ষীণ একটা কান্নার আওয়াজ ভেসে এলো। কান্নার স্বরটা প্রথমে খুবই দুর্বল ছিল, কিন্তু ধীরে ধীরে তা স্পষ্ট হতে লাগলো। অর্জুন কান পেতে শোনার চেষ্টা করল। একটা বাচ্চা মেয়ের করুণ কণ্ঠস্বর। একটু জল দাও, আমাকে একটু জল দেবে না? কি গো, একটু জল দাও আমায়। অর্জুনের বুকটা ধক করে উঠল। এই ধরনের আওয়াজের কথাই তো পদ্মর মুখে শুনেছিল। গ্রামের অন্য মানুষদের কাছেও একই কথা শুনেছিল, কিন্তু আজ প্রথমবার ও নিজে কানে শুনছে। ওর মনের ভেতরের যুক্তি আর ভয়
দুটোই যেন এক ভয়ঙ্কর দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে আজ। ও ভাবল, সত্যিই কোনো আত্মা, নাকি কোনো এক অসহায় শিশু। কান্নাটা আরও করুণ হয়ে উঠল। হঠাৎ মেয়েটা ফিস ফিস করে বলল, কি নিষ্ঠুর গো তুমি! আজ যদি তোমার মেয়ে জল চাইতো, তুমি তাকে জল দিতে না? আমায় একটু জল দাও না গো, আমায় একটু জল দাও। এই কথাটা শোনার পর অর্জুনের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বাবা হতে চলেছে। এই মুহূর্তে তার কাছে সন্তানের চেয়ে মূল্যবান আর কিচ্ছু নেই। মেয়েটি যেন তার দুর্বলতম স্থানে আঘাত করল। এক মুহূর্তের জন্য সে শর্মিষ্ঠার মুখের দিকে তাকালো। শর্মিষ্ঠা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। অর্জুন আর নিজেকে সামলাতে পারল না। একটা জলের পাত্র হাতে নিয়ে এগিয়ে গেল দরজার দিকে। দরজা খুলতেই সমস্ত মনের ভয় উবে গেল। একটা করুণ মুখের বাচ্চাকে দেখে করুণা জন্মালো। জলের পাত্রটা তার হাতে তুলে দিতে যাবে, ঠিক সেই সময় ঘুম ভাঙল শর্মিষ্ঠার। ভয়ে চিৎকার করে উঠল ও। অর্জুন, অর্জুন কি করছো? এদিকে এসো, দরজা বন্ধ করো, বন্ধ করে বলছি। কি হলো? এদিকে এসো। আহা শর্মি, তুমি অযথা চিন্তা করছো, কিচ্ছু হবে না। তুমি বাইরে এলে কেন আবার শুধু শুধু? যাও যাও, ভেতরে যাও, কিচ্ছু হবে না। এই দেখছে না, একটা বাচ্চা মেয়ে। অর্জুন একবার শর্মিষ্ঠার দিকে তাকিয়ে আবার বাচ্চাটির দিকে তাকাতেই দেখল সেখানে আর কেউ নেই, শুধুই নিশ্ছিদ্র অন্ধকার। ভয়ে অর্জুনের হাত থেকে জলের পাত্রটা পড়ে গেল। ও দ্রুত দরজা বন্ধ করে শর্মিষ্ঠার কাছে ফিরে এলো। শর্মিষ্ঠা কাঁদতে কাঁদতে ওকে জড়িয়ে ধরল। কেন এমন করলে? কেন দরজা খুলতে গেলে? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো? কেন বোঝো না তুমি? দরজাটা খুলতে গেলে কেন? এত দুশ্চিন্তা করো না, দেখো আমার তো কিছু হয়নি, আমি ঠিক আছি, ভয় পেও না, আমি ঠিক আছি, ভয় পেও না। অর্জুন, অর্জুন, অর্জুন কি হয়েছে তোমার? অর্জুন, অর্জুন, অর্জুনের ঘাড়টা হেলে রয়েছে সামান্য। ঠোঁটের পাশ দিয়ে জামার উপর গড়িয়ে পড়ছে লালা। চোখ দুটো সামান্য খোলা রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চোখের কোণ থেকে গড়িয়ে পড়ছে জল। ডান হাতটা সামান্য তোলার চেষ্টা করছে, কিন্তু একটুখানি নড়েই আবার পড়ে যাচ্ছে। কিছুতেই হাতটা তুলতে পারছে না। শর্মিষ্ঠা আর ওকে ধরে রাখতে পারল না। মেঝেতে পড়ে গেল অর্জুনের শরীরটা। সব কিছু যেন এক মুহূর্তে স্থির হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। অর্জুনের পাশেই পাথরের মতো শক্ত হয়ে বসে পড়ল শর্মিষ্ঠা। আর কিছুক্ষণের মধ্যেই লক্ষ্য করল ওর দু পায়ের মাঝখানে লাল রক্তের স্রোত ভেসে যাচ্ছে। জানতে ইচ্ছে করছে তো এরপর অর্জুনের কি হলো? তার জন্য আর একটা সপ্তাহ অপেক্ষা করতে হবে। গল্প রাতের অতিথি প্রথম অংশ আজ এতটুকুই। পরবর্তী অংশ আসবে আগামী শনিবার রাত্রি 11টায়। আজকের গল্প রাতের অতিথি। লেখিকা অন্তরা হাজরা, গল্প পাঠে ছিলাম আমি তোমাদের বন্ধু প্রীতম। আর গল্পের অন্যান্য চরিত্রে যারা ছিল তারা হলো অন্তরা, প্রীতম, মেনহাজুল, শুক্লা এবং মৌটুসী।
এবার চলে আসব গত পর্বে যে 10 জন সঠিক উত্তরদাতা উত্তর দিয়েছিলেন তাদের নাম ঘোষণায়। তারা হলেন সৃজিত কুমার, রিয়া দাস, মোহিনী ভট্টাচার্য, স্নেহা দাস, তরিকুল ইসলাম শুভ, সোনালী চক্রবর্তী, নিয়তি সিং, সৃজা ভট্টাচার্য, সীমা সরকার, ঝর্ণা খাতুন, অরুণিমা সেন, রচনা সামন্ত, জয়শ্রী কুমারী সহ অনেকেই। যদি আজকের গল্প আপনাদের ভালো লেগে থাকে তাহলে চটপট একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সঙ্গে থাকবেন। আজকের প্রশ্নে চলে আসি। আজকের প্রশ্ন, শর্মিষ্ঠা এবং অর্জুনদের বাড়িতে যে পরিচারিকা কাজ করতেন তার নাম কি? যদি জানা থাকে সঠিক উত্তর চটপট কমেন্ট বক্সে টাইপ করে ফেলো। কথা দিচ্ছি আগামী পর্বে প্রথম 10 জন সঠিক উত্তরদাতার নাম ঘোষণা করব আমি। তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার আগামী শনিবার রাত্রি ঠিক 11টায় শুধুমাত্র ভূত চর্চায়। ভালো থেকো। ভূত চর্চার সঙ্গে সঙ্গে ভালোবাসার মরশুমেরও সঙ্গে থেকো।